This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটা ভোটের মরশুম তো তাই সবারই ওই এক সিনড্রোম কাজ করছে। নর্মালি আমরা যেটা ভোটের ক্ষেত্রে দেখে থাকি আর কি, মানে রাজনীতিকদের ক্ষেত্রে যেটা দেখে থাকি, কথা না রাখা। সেই সুনীল গাঙ্গুলির বিখ্যাত কবিতা ছিল না, কেউ কথা রাখেনি। সুনীল বেঁচে থাকলে এই রকম ভোটের মরশুমেও একটা ব্যতিক্রম দেখতে পেতেন। কারা সেই কথা রাখার কাজটা করেছে জানেন? আবহাওয়া দপ্তর। এই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে বৃষ্টি হবে, হয়েছে। পূর্বাভাস ছিল তাপমাত্রা কমবে, কমেছে। বঙ্গোপসাগরের বদান্যতায় সূর্যের ভোল্টেজ বেশ খানিকটা কমে গেছে। এখন ভোটটা মধ্য গগনে, তার তাপমাত্রা একদম গনগন করছে, কিন্তু ভোল্টেজ বেড়েছে রাজনৈতিক প্রতিশ্রুতির। 10 লক্ষ চাকরি, আবাস প্রকল্পে 43 লক্ষ বাড়ির আশ্বাস, এগুলো কীভাবে কানে বাজছে বলুন তো? আচ্ছা, কানে যদি একটা ধরুন মেমোরি চিপ টিপ যদি বসানো থাকতো তাহলে কীরকম হতো? ওই প্রতিশ্রুতিগুলো সব রেকর্ড করে রাখা থাকতো। ভোটের সময় নতুন প্রতিশ্রুতি পেলেই ভোটার ওই মেমোরি মিলিয়ে দেখে নিতে পারতেন যে আগের প্রতিশ্রুতিগুলো সেগুলো পালন হয়েছে তো, নাকি সেগুলো পেন্ডিং রয়েছে, অথবা এখন পর্যন্ত কতগুলো ব্যর্থ প্রতিশ্রুতি তার ব্রেনের মধ্যে স্টোর হয়েছে, কিছু কাজের কাজ হয়নি, তারপর আর একটা নতুন হলো আর কি। মানসিকভাবে প্রস্তুতিটা ঠিকঠাক থাকতো আর কি। কিন্তু সমস্যা কী জানেন? প্রকৃতি আমাদের শরীরটা তো সেভাবে তৈরি করেনি। কানটা মাথারই একটা অংশ, কিন্তু কানের সাথে মগজের কানেকশানটা সেটা বোধহয় সবসময় ঠিকঠাক হয় না। ওই লুজ কানেকশান বলে না, মানে ব্যাপারটা সেরকম আর কি। এই লুজ কানেকশানটা মেরামত করিয়ে দেওয়ার দায়িত্বটা আমাদের, আমরা এটা পালন করি। কারণ লুজ কানেকশান মানেই তো শর্ট সার্কিট, আর মগজে শর্ট সার্কিট হলে সেটা ভয়ঙ্কর ব্যাপার। আপনাদের মগজের ডেটা ব্যাংকে অতীতের যে সমস্ত প্রতিশ্রুতিগুলো স্টোর হয়ে রয়েছে সেগুলো তখন তো ছিটকে বেরিয়ে যাবে, কোথায় কে চলে যাবে। তার বদলে বরঞ্চ সব ঠিকঠাক রেখে ওই পুরনো প্রতিশ্রুতিগুলোকেই একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন তো, কানে যা শুনছেন আর মনে যা রয়েছে দুটো মিলছে কিনা। বিশেষ বিশেষ খবর শুরু করছি। এসএসসি চাকরি প্রার্থীদের মধ্যে একজনেরও চাকরি যাবে না, আশ্বাস রাজ্য সরকারের। আমরা শিক্ষক শিক্ষিকাদের চাকরি খেতে দেব না, জীবন দিয়েও লড়াই করব। আমি প্রথম দিন থেকে আপনাদের বলেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারই চান না কোনো ব্যক্তির কাজ চলে যাক। কারণ একজন ব্যক্তির কাজ চলে যাওয়া মানে তার শুধু ক্ষতি নয়, তার উপর নির্ভর করে থাকা তার পরিজন, আত্মীয় স্বজনদেরও ওদের সেই বিপর্যয় নেমে আসে। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছিলেন প্রায় 26,000। সুপ্রিম কোর্টের দ্বিতীয় শুনানিতে স্থগিতাদেশ এলো, অন্তর্বর্তী স্থগিতাদেশ। কিন্তু সেই অন্তর্বর্তী স্থগিতাদেশে আপাতত স্বস্তি হলো চাকরি হারাদের। 16 জুলাই পর্যন্ত কারোর চাকরি যাচ্ছে না, কিন্তু সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ তাতে স্পষ্ট, কোনোভাবেই অযোগ্যদের চাকরি থাকছে না। 2016 সালে পরীক্ষা দিয়েছি, 2019 সাল থেকে আজকে এতদিন ধরে করাপ্টেড, পুরো করাপ্টেড। আজকে আমরা এতটা বঞ্চিত, আমরা আজকে আমাদের আজকে যোগ্য জবাব, আজকে যদি ওদের চাকরি যায় আজকে ওদের যোগ্য জবাব পাবে ওরা, এবং পুরো টাকা আমাদের দিতে হবে আমরা যদি জয়েন করি। অযোগ্য শিক্ষকরা দিনের পর দিন তাদের লিভলিহুড কে হাই লেভেলে নিয়ে চলে গেছে, আর আমরা গান্ধী মূর্তির পাদদেশে বসে থেকে কেঁদেছি। আজকে তারা কাঁদবে, আমরা হাসব। তাহলে ওই আশ্বাসটা টিকলো আংশিক। বৈধ অবৈধ মিলিয়ে প্রায় 26,000 নিয়োগিত আপাতত বহাল রইল। মে মাসের গোড়ায় সকলেরই এদের এই যে প্রায় 26,000, প্রায় সবার অ্যাকাউন্টেই
স্যালারি অ্যাকাউন্ট, তাতে বেতন ক্রেডিট হয়েছে, জুনের পয়লাতেও হবে, জুলাই মাসে, হ্যাঁ জুলাই পয়লাতেও হবে, কিন্তু তারপর কি হবে? 16ই জুলাই মামলার পরবর্তী শুনানি এবং তারপর এই অযোগ্যদের চাকরি কবে যাবে জানি না, কিন্তু যাবে, নিশ্চিতভাবেই যাবে, কারণ সবাই তো বলেছে এদের চাকরিটা এখন যাওয়াই উচিত, এসএসসিও বলছে, আদালতও বলছে, সুতরাং যাওয়াটা যে সময়ের অপেক্ষা সেটা তো বুঝতেই পারছি। কিন্তু যদি স্কুল সার্ভিস কমিশন ওই চালের মধ্যে কাঁকড় বেছে দিতে ব্যর্থ হয় তাহলে কী হবে? তাহলে বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন যে বেঞ্চ, হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চের মতোই কি তারা ওই ঢাকি সমেত পুরো প্যানেল বিসর্জন দিয়ে দেবে? আদালত কি রায় দেবে সেই নিয়ে ভবিষ্যৎবাণী তো করা যায় না, তাই সেসব চেষ্টা না করাই ভালো। কিন্তু এই মামলায় হঠাৎই বাংলার আবহাওয়ার মতোই স্কুল সার্ভিস কমিশনের অবস্থানটা কিন্তু বদলে গেছে। যারা এক সময় ওই যোগ্য অযোগ্য বাছাই করতে পারবে না বলেই জানিয়ে দিয়েছিল, একদম কনফিডেন্টলি জানিয়েছিল কোনোভাবে ওই যোগ্য অযোগ্যকে আলাদা করা সম্ভব নয়, তারা এখন বলছে তারা একদম নিশ্চিতভাবেই অযোগ্য প্রার্থীদের বেছে দিতে পারবে, এবং বলছে সংখ্যা 8,326। এই সংখ্যাটাও কিন্তু CBI এর দেওয়া, এর একটা বড় অংশ ওই OMR-এর গড়মিল খতিয়ে দেখে পাওয়া হিসেব। সেই ওএমআর যেগুলো পুড়িয়ে ফেলা হয়েছিল, মানে যেটা এসএসসি জানিয়েছিল, কিন্তু তারপর ওই নাইসার সার্ভার থেকে CBI যে OMR শিটগুলোর কপিগুলোকে বাজেয়াপ্ত করেছিল, এগুলো সেই OMR। এছাড়া ইন্টারভিউ প্রসেসে গোলমাল, অ্যাকাডেমিক্সের ভুল তথ্য, এই সমস্ত যদি ধরা পড়ে তাহলে অযোগ্যের সংখ্যা আরও বাড়তে পারে। কিন্তু অযোগ্যের মাপকাঠিটা তাহলে কি হবে? মানে কিসের ভিত্তিতে এসএসসি এই অযোগ্যদের বাতিল করবে? শুধু তারা যেরকম বলে দিয়েছে যে প্যানেলের বাইরে থাকা বেশ অনেককে চাকরি বাকরি পেয়ে গেছেন, বা কোথাও গিয়ে প্যানেল যেটা এক্সপায়ার করে গেছে, সময় পেরিয়ে যাওয়া প্যানেল, তার থেকে চাকরি দিয়েছেন, শুধু এইটুকুনি নাকি এর বাইরেও আরও কিছু থাকবে? এগুলো শুনানিতে বলেছে, কিন্তু এগুলো কোনটার ভিত্তিতে এই যোগ্য অযোগ্য আলাদা করতে হবে সেটা এসএসসি জানে না। সিরিয়াসলি তারাই বলেছে, এবং তারা বলেছে যে এক্ষেত্রে তারা আদালতের দিকে তাকিয়ে আছে, আদালত বলে দেবে কিভাবে যোগ্য অযোগ্যের বাছাই করতে হবে, কোন মাপকাঠিতে কেউ ফিট না করলে অযোগ্য বলে প্রমাণিত হবে, সেই অনুযায়ী তারা কাজ করবে। অর্থাৎ এখনও তারা জানে না কোনটা মাপকাঠি। যখন জানে না তখন তারা এত নিশ্চিত করে কি করে বলছে যে অযোগ্যদের আলাদা করে দেবে, নাকি এসএসসি এটা ভেবে নিয়েছে আদালত যেটা বলবে সেটা তো ধ্রুব সত্য, আদালত তো ভুল করতে পারে না, এটা এখন আদালতের দায়িত্ব, তারা ঠিক করে দিই কোন প্রসেসে যোগ্য অযোগ্য, কোন মাপকাঠিতে যোগ্য অযোগ্য, এইগুলো সব ঠিক হবে, তারা তারপর সেটা করবে, তার আগে কে গা ঘামায়। স্কুল সার্ভিস কমিশন সূত্রের কি খবর জানেন যে সুপ্রিম কোর্ট যেভাবে বলবে সেভাবেই তারা অযোগ্য বাছাই করবে, কিন্তু তার আগে বিশেষ কিচ্ছু করবে না। এবার এই পরের শুনানি, সেটা তো জুলাই মাসের 16 তারিখ, আজ থেকে সেই দিনটার দূরত্ব হচ্ছে 70 দিন, 2 মাস 10 দিন। এবার এই সময়টার মধ্যে আপাতত 2 মাস 10 দিন গরমের ছুটি আর কি স্কুল সার্ভিস কমিশনের, এটা বুঝতে পারছি। তারপর তারা হয়তো ঠিক করবে, অনুরোধ করবে যে কোর্টকে, তারপর কোর্ট দেবে, তারপর আবার কাজকর্ম শুরু করবে। তখন বিকেলবেলায় আমরা যখন ওই আড্ডা ফাড্ডা মারতে বসি না, তখন আমাদের মধ্যেই দেখি যে মুড়ি টুড়ি আনা হয়, মুড়ি বাদাম, কেউ থাকে জানেন তো, তারা অনায়াসে এই মুড়ির থেকে বাদামগুলো আলাদা করে খেয়ে নিতে পারে। কি অসাধারণ দক্ষতায় কাজটা করে। এক্ষেত্রে অবশ্য ওই চালের থেকে কাঁকড়, মানে যোগ্যর মধ্যে থেকে অযোগ্য বাছাই করা কাজটা অতটা নিশ্চয়ই সোজা নয়, বা যদিও বা কাজটা সোজা হয় তাও কিন্তু সোজা কাজটা অনেক সময় সোজাভাবে করতে গিয়ে বেকায়দায় পড়ার আশঙ্কাও থাকে। তার থেকে সুপ্রিম কোর্টকে ঢাল করে কাঁচি চালানোটা অনেক সোজা কাজ, ঝুঁকি কম। অযোগ্যদের জন্য তার মানে এখন কয়েকদিনের গরমের স্বস্তি। তবে
চিরন্তন নয়। নিয়োগে দুর্নীতি হয়েছে এটা তার নতুন করে প্রমাণ করার প্রয়োজন নেই, সব পক্ষ মেনে নিয়েছে। দুর্নীতির দায় সেটাও এখন আর কেউ নিতে চাইছে না, অযোগ্যদের দায়িত্বও কেউ নিতে চাইছে না, বরঞ্চ এখন সবার মনে হচ্ছে এতদিন পর ওই যোগ্যদের পাশে দাঁড়ানোটাই বুদ্ধিমানের কাজ।